প্রকৃতি হচ্ছে পৃথিবীর আধার। প্রকৃতি ছাড়া যেমন প্রাণীকুল বাঁচে না, তেমনি প্রাণীকুল, উদ্ভিদ, তরুলতা ছাড়া প্রকৃতি শূন্য। আমরা প্রাণীকুলের সদস্যরা পৃথিবী ও প্রকৃতিকে নানাভাবে ক্ষতি করে যাচ্ছি, ইচ্ছা বা অনিচ্ছায়। আমরা আমাদের পৃথিবীর ওজোন স্তরকে ক্ষয় করে ফেলছি আমাদের আধুনিক জীবনযাপনে ব্যবহার্য বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়ে। ওজোন স্তর এমন একটি গুরুত্বপূর্ণ স্থান যা পৃথিবীর প্রাণীকুল এবং প্রকৃতিতে থাকা সকল প্রজাতিকে প্রভাবিত করে। ওজোন স্তরটি ভূপৃষ্ঠ হতে 10 থেকে 16 কিলোমিটার পর্যন্ত রয়েছে 10 ভাগ। বাকি 90 ভাগ ভূপৃষ্ঠের 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ারে বিদ্যমান থাকে। এই ওজোন স্তরটিকে ফ্রিজ, এয়ার কন্ডিশন, স্প্রেতে থাকা সিএফসি গ্যাস, এইচএফসি গ্যাস, এসিএফসি গ্যাস এবং অগ্নি নির্বাপন যন্ত্রে ব্যবহার্য গ্যাস নিঃসরণের মাধ্যমে পৃথিবীর ওজোন স্তরটি ক্ষয় হচ্ছে। এটি ক্ষয় হওয়ার কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে পড়ে মানবকুল, প্রাণীকুল ও উদ্ভিদকুলকে নানাভাবে ক্ষতি করছে। এর মধ্যে মানুষের চর্মরোগ, চোখে ছানি পড়া রোগ, ক্যান্সার হচ্ছে। অপরদিকে এই রশ্মির কারণে কৃষি জমির উৎপাদন ক্ষমতা এবং উর্বরতা কমে যাচ্ছে। আমরা মানবকুল পৃথিবীর এই প্রকৃতি ও পরিবেশের ক্ষতিকে রক্ষা করতে পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে একজোট হয়ে কাজ করছি, যাতে করে ওজোন স্তরকে রক্ষা করে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনা যায়। পৃথিবী পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উপর থেকে আমাদের 50 কিলোমিটারের মধ্যে প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি ওজোন স্তর আছে। ওজোন অণু সমন্বয়ে ওজোন স্তর, যেটা আমাদের পৃথিবীর যে আলট্রাভায়োলেট রশ্মি, পৃথিবীর রশ্মি যে সবচেয়ে ক্ষতিকর যে রশ্মিটা সূর্যরশ্মির আলট্রাভায়োলেট রশ্মি, অতিবেগুনি রশ্মিটাকে এবং এই ওজোন স্তরটা ফিল্টার হিসেবে কাজ করে, যার ফলে যে অতিবেগুনি রশ্মির যে ক্ষতিকর প্রভাবটা সেটা আমাদের মানুষ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগতের উপর পড়ছে না। যদি এই যে আলট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি যদি সরাসরি পৃথিবী পৃষ্ঠে চলে আসে, তাহলে কিন্তু আমাদের মানুষের এবং অন্যান্য প্রাণী জগতের বড় ধরনের সমস্যা তৈরি হতো। এই ওজোন স্তরগুলো রক্ষার জন্য আমাদের কিন্তু কাজ করতে হচ্ছে এবং আমাদের দৈনন্দিন কাজের অংশ হিসাবে আমরা যে গ্যাসগুলো ব্যবহার করি এবং আমাদের যে আমরা যেটা বলি যে ওজোন স্থয়কারী রাসায়নিক দ্রব্য ব্যবহার করি, সেগুলোর ফলে কিন্তু ওজোন স্তরটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আন্তর্জাতিক চুক্তি হয়েছে 1995 সালে হয়েছে ভিয়েনা কনভেনশন, পরবর্তীতে প্রথমে 85 সালে, পরে 87 সালে হয়েছে মন্ট্রিয়ল প্রোটোকল। তার মাধ্যমে এই ধরনের যে ক্ষতিকর যে রাসায়নিক দ্রব্যর ব্যবহারটা আস্তে আস্তে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য আমাদের টার্গেট দেওয়া হয়েছে। প্রতিটা দেশকে টার্গেট দেওয়া হয়েছে, বাংলাদেশকেও দেওয়া হচ্ছে। আমাদের বাংলাদেশকে বলা হয়েছে 2010-এর মধ্যে সিএফসি এবং অন্যান্য কেমিক্যালসের ব্যবহার শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। বাংলাদেশ খুব সাফল্যজনকভাবেই আমরা সিএফসি সহ অন্যান্য যে কেমিক্যালসগুলো, যে গ্যাসগুলো যেগুলো আমাদের ওজোন স্তরে ক্ষতি করছে, সেগুলোর ব্যবহার এবং আমদানি আমরা নিষিদ্ধ করেছি। পরবর্তীতে বলা হয়েছে যে এই মন্ট্রিয়ল প্রোটোকলের আওতায় যে বাংলাদেশ সহ সকল দেশকে 2030-এর মধ্যে এই সিএফসি, যেটা এসি এবং ফ্রিজে ব্যবহার করা হয়, সেটার ব্যবহার 97.5%, প্রায় 98 ভাগ, শতকরা 98 ভাগ বন্ধ করতে হবে। সেই বন্ধের প্রক্রিয়ায় আমরা আছি। আমাদের 2024 ডিসেম্বরের মধ্যে একটা টার্গেট ছিল যে 67.5% এই এসিএফসির ব্যবহার, যেটা এসি এবং ফ্রিজে ব্যবহার করা হয়, সেটা ব্যবহার বন্ধ করা এবং আমদানি বন্ধ করা, সেটা আমরা বন্ধ করেছি। বর্তমানে আমরা এখন 30-এর মধ্যে আমাদের প্রায় 98 ভাগ এই এসির এবং ফ্রিজে যে গ্যাসটা ব্যবহার করা হয় সেটা বন্ধের প্রক্রিয়া চলছে। আমদানিও বন্ধ হয়ে যাবে এবং সেটা বিকল্প হিসাবে যেটা পরিবেশসম্মত, পরিবেশে ক্ষতি করে না
এবং ওজোন স্তরে ক্ষতি করে না সেই ধরনের গ্যাস ব্যবহার করতে বলা হয়েছে। সেটাকে আমরা প্রমোট করছি এবং সেগুলো ব্যবহার করার জন্য আমাদের আমদানি নীতি আদেশ এবং আমাদের যে ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স রুল, আমাদের ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্য বিধিমালা, সেখানেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি আমাদের মন্ট্রিল প্রোটোকলের আওতায় ওজোন স্তরে ক্ষতি করে না এমন যে গ্যাসগুলোকে প্রমোট করা হয়েছিল, যেমন এইচএফসি, যেটা ওজোন স্তরে কোনো ক্ষতি করে না, কিন্তু এইটা ব্যবহারের ফলে দেখা গেছে যে এটা কিন্তু আমাদের বৈশ্বিক তাপমাত্রা গ্লোবাল ওয়ার্মিংকে অনেক বাড়িয়ে দিচ্ছে এবং এটা আমরা বলি যে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল অনেক বেশি। বলা হয় যে এক অণু এইচএফসি প্রায় কয়েক হাজার গুণ কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ পৃথিবীকে উষ্ণ করতে পারে, সম পরিমাণ উষ্ণ করতে পারে এবং আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে। এখন মন্ট্রিল প্রোটোকলের আওতায় নতুন করে টার্গেট দেওয়া হয়েছে যে আমাদের এইচএফসির ব্যবহার আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে এবং সেটার জন্য ইতিমধ্যে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা এসি তৈরি করেন সেই কোম্পানিগুলোকে আমরা অর্থ সহায়তা দিয়ে, টেকনোলজি দিয়ে তাদের প্রোডাকশন সিস্টেমটাকে চেঞ্জ করে এইচএফসির ব্যবহার থেকে আমরা বিরত করে তাদেরকে পরিবেশ সম্মত যে গ্যাস, যেমন এসি ক্ষেত্রে R290, আমাদের ফ্রিজের ক্ষেত্রে 600A, সেই গ্যাসগুলো দিয়ে এখন উৎপাদন শুরু হয়েছে। প্রকৃতিকে বাঁচাতে গাছের কোনো বিকল্প নেই। গাছপালা একটি দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে অনুযায়ী পৃথিবীর যে কোনো দেশে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বন ও বনের প্রয়োজনীয়তা অনেক বেশি। একটি দেশের সামগ্রিক ভূখণ্ডে কমপক্ষে 30 ভাগ বনভূমি থাকা জরুরি। সেক্ষেত্রে আমাদের রয়েছে 18 থেকে 20 ভাগ। বনের পরিধি বাড়াতে সকল জনসাধারণকে উদ্যোগী হতে হবে। প্রাণ প্রকৃতিকে যদি বুঝতে হবে ইকোসিস্টেমটা কেমনে চলে। ইকোসিস্টেম এমন এক জিনিস যে প্রকৃতিতে গাছপালা যারা থাকে তারা কিন্তু খাদ্য প্রস্তুত করে, তারা সূর্যের আলোর সাথে মিশে আমাদের কার্বন ডাইঅক্সাইড নেয় বাতাস থেকে এবং আমাদের পানির মাধ্যমে তারা কিন্তু খাদ্য প্রস্তুত করে। সেই খাদ্য খেয়েই কিন্তু আমরা কনজিউমাররা বেঁচে থাকি এবং দিন শেষে গাছ এবং আমরা যখন মরে যাই তখন আমাদের অণুজীব বা আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া বা ডিকম্পোজাররা আমাদেরকে ভক্ষণ করে আবার প্রকৃতিতে ফেরত দেয় অক্সিজেন, নাইট্রোজেন বা অন্যান্য উপাদানগুলি। এখানে দেখার বিষয় যে গাছ না থাকলে কিন্তু আমাদের অন্যান্য প্রাণী থাকতে পারবে না। গাছ যেমন খাদ্য প্রস্তুতের মধ্য দিয়ে অক্সিজেন তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে সে কিন্তু একটা প্রকৃতি ব্যালেন্স করে, আর আমরা অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, সেইভাবে কিন্তু প্রকৃতিকে তারা ব্যালেন্স করে। সুতরাং একটি জায়গার ইকোসিস্টেম যদি সুস্থ না হয়, সঠিকভাবে যদি গাছপালা না থাকে, সেখানে কিন্তু প্রাণীগুলো থাকতে পারবে না। একটা বনের যে খাদ্য শৃঙ্খল সেটা নির্ভর করে গাছপালা এবং তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যেটাকে আমরা পোকামাকড় বলি, তারপরে বড় বড় প্রাণী, তারপরে আমাদের আশেপাশের জনপদের মানুষ সেখান থেকে রিসোর্স নিয়ে কিন্তু প্রতিপালন করে তার জীবন ধারা। আমরা যদি বন উজাড় করে ফেলি, আমরা যদি বাঘ মেরে ফেলি, আমরা যদি ছোট ছোট পোকামাকড় মেরে ফেলি, তাহলে কিন্তু আমাদের যে শৃঙ্খলা ছিল, খাদ্য শৃঙ্খল বলি, সেখানে কিন্তু সমস্যা তৈরি হয়। প্রাণ প্রকৃতি মানেই হচ্ছে গাছপালা এবং প্রাণীকুল, এই দুটির সমন্বয়। একটি নিরাপদ অঞ্চল যেখানে এই প্রাণীকুল বিচরণ করবে, তেমন গাছপালা সংরক্ষিত থাকবে তাদের স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে। এরকম একটা জায়গাকে আমরা বলি স্বাস্থ্যকর ইকোসিস্টেম বা হেলদি ইকোসিস্টেম। সেইরকম একটা ইকোসিস্টেম কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমাদের বাংলাদেশে এখন যে জনসংখ্যার চাপ, সেই জনসংখ্যার চাপের কারণে প্রকৃতি থেকে নানাভাবে এই প্রকৃতিকে নানাভাবে শাসন করছি। এখন থেকে সচেতন হওয়া উচিত সকল প্রাণীকে, সকল মানুষকে, তাহলেই একটি সুস্থ প্রাণ প্রকৃতি দিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমার বিশ্বাস। মানুষের লাগামহীন দূষণমূলক কর্মকাণ্ডের ফলেই প্রতিনিয়ত নষ্ট হচ্ছে আমাদের প্রকৃতি, পরিবেশ। নির্বিচারে প্রকৃতিতে থাকা গাছপালা কাটার ফলে বাতাসে ক্ষতিকারক গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়ে পরিবেশ দূষিত করছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর উষ্ণতা, সেই সাথে পরিবর্তিত হচ্ছে আবহাওয়া।
শুধু তাই না, পরিবেশ দূষণের ফলে জলজ প্রাণীদের জলে থাকা কষ্টকর হচ্ছে, উদ্ভিদরা সতেজ থাকতে পারছে না। বন জঙ্গল উজাড় হওয়ার ফলে বাসস্থানের সংকটে পড়ছে বন্য প্রাণীরা। এ সকল বিপদ থেকে মুক্তি পেতে প্রকৃতিকে আসল রূপে ফিরিয়ে আনতে হবে। বনে থাকা জীববৈচিত্র্যকে সংরক্ষিত ও সুরক্ষিত করতে হবে। ভাওয়াল ন্যাশনাল পার্কে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে এবং এখানে মানুষ যখন যাবে তখন প্রকৃতির নিবিড় সৌন্দর্য যে কত সুন্দর হতে পারে এবং এটা মানুষের মেন্টাল হেলথ ডেভেলপমেন্টের জন্য এবং স্ট্রেস রিলিফ থেকে শুরু করে সব কিছুর একটা হিলিং পাওয়ার হিসেবে এই ভাওয়াল ন্যাশনাল পার্কটা কাজ করছে এবং বিভিন্ন সময়ে সার্ভে হয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার শেয়াল আছে, এখানে বাগডাস আছে, এখানে আপনার বিভিন্ন প্রজাতির লিজার্ড আছে, বৈচিত্র্যময়ী পাখি আছে, এখানে মেছো বিড়ালও আছে, বানর থেকে শুরু করে। তো অনেক ধরনের এটা জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি এলাকা এবং এটার মূল বৃক্ষরাজি যদি বলি তাহলে এটা একটি শাল বন। এখানকার মূল স্পিসিস হচ্ছে শাল, শালের সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য স্পিসিস দিয়েও এই বনটি আবৃত। এখানে বায়োডাইভার্সিটি সার্ভে করছি যে ঠিক কত প্রকারের প্রাণী আছে এবং প্রাণী ওয়াইজ আমরা ডেভেলপমেন্ট যদি চিন্তা করি বা আমাদের যেসব প্রাণী হারিয়ে গিয়েছে এই ভাওয়াল ন্যাশনাল পার্ক থেকে আমাদের যে সকল প্রাণী হারিয়ে গিয়েছে সেই সকল প্রাণীকে আমরা ফিরিয়ে আনার জন্য কিছু অ্যাক্টিভিটিস চিন্তা করছি। এই প্রকল্পের মাধ্যমে সাজেশনের মাধ্যমে আমরা হয়তো সেই প্রাণীগুলোকে একসময় ফিরিয়ে নিয়ে আসব যারা হারিয়ে গেছে, আর এক্সিস্টিং যারা আছে তাদের প্রতিপালনের জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছি। বন কিন্তু তার স্বমহিমাই সবসময়ই দাঁড়িয়ে থাকে। আমরা ব্যক্তিবর্গ যারা আছি বা বনের আশেপাশে যারা বনজীবী আছি বা যারা এটার থেকে সুবিধা ভোগ করতেছি তারা যদি বনটাকে ভালোবাসি, বনের যদি ক্ষতি না করি তাহলেই কিন্তু বন আর ধ্বংস হবে না। বন আপন মহিমাই মহিমান্বিত হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকবে, বনের কোনো সমস্যা হবে না। সুতরাং আমরা আমাদের বাংলাদেশের মানুষ এবং বন্যপ্রাণী যেন সহাবস্থানে অবস্থান করতে পারে, কোনো রকম তাদের মধ্যে যেন কোনো কনফ্লিক্ট না হয়, আমরা একসাথে এক পৃথিবী ওয়ান ওয়ার্ল্ড দেখতে চাই। একসময় আমাদের দেশটিতে জালের মতো বিস্তৃত ছিল নদ নদী খালবিল। সে সকল নদীগুলোতে ছিল জলজ প্রাণী ও উদ্ভিদে ভরপুর। আজ আর তা খুঁজে পাওয়া যায় না। নদীগুলোর গতিপথ নষ্ট হয়ে মরা নদীতে পরিণত হয়েছে। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। এখনো আমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের বই, পাঠ্য বইয়ে সে কথা লেখা থাকে। আসলে কি আমরা এখনো নদীমাতৃক দেশে আছি? আমাদের নদীগুলোর বর্তমান অবস্থা যদি আমরা দেখি, সেগুলো নদী থেকে খালে কোথাও বিস্তীর্ণ হয়ে আরও কমে সংকীর্ণ হয়ে সেটা এখন পুকুর বা কোথাও বিলীন হয়ে গিয়েছে। বাংলাদেশের এই নদীগুলো তাদের গতিপথ পরিবর্তন শুধু মানুষ শাসিত কিছু শাসনের কারণে এগুলো গতিপথ পরিবর্তন হয়েছে, এগুলোর পানির নাব্যতা কমে গিয়েছে, বিশেষভাবে বিভিন্ন ধরনের পাশে ইন্ডাস্ট্রিগুলো হওয়ার কারণে এবং বিভিন্ন ধরনের ভরাটের কারণে আমাদের এই নদীগতগুলো তার প্রাকৃতিক যে নিয়ম সেগুলো হারিয়ে ফেলেছে। আমাদের এই ইন্ডাস্ট্রির ময়লা আবর্জনাগুলো নদীর পানির সাথে মিশে যাচ্ছে, ফলে দ্রবীভূত অক্সিজেন কমে যাচ্ছে। আমাদের মাছগুলো সেই অক্সিজেনগুলোকে নিতে পারতেছে না। এই যে নদীর পানির সাথে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশ্রিত জিনিসগুলো আমরা যাতে নদীতে না ফেলে দিই এবং সেটা ফেলে দিলেও গ্রেট কনসার্ন করে সচেতনতা বৃদ্ধি করে সেগুলোকে আমরা রিভার্স করে নদীর পানিতে না মিশতে দিয়ে আমরা সেগুলোকে ছড়িয়ে দিতে পারি অন্য জায়গায়, অন্য কোনো রিফুয়েলিং সেন্টারে। নদীর জীব বৈচিত্র্যের পাশে আমাদের সবুজ গাছগুলো থাকবে, সবুজ গাছে অক্সিজেন সৃষ্টি হবে। এই নদীর এই জীববৈচিত্র্য ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। নদীকে ভেবে, নদীকে মাথায় রেখে যদি শিল্পায়ন করা হয় তাহলে একদিকে নদী বাঁচবে, একদিকে পরিবেশ বাঁচবে, আমাদের দেশে সচ্ছলতা আসবে এবং ইন্ডাস্ট্রিগুলো নদীপথে আসবে। নদীকে খনন করতে হবে, নদী খনন করে সেটার পাশে আমরা সেই নদীর মাটি দিয়ে আমরা সেই শিল্প ইন্ডাস্ট্রির সেই জায়গাগুলো আমরা করে দিতে পারি। তাহলে ফিরে পাবে আমাদের নদীর নাব্যতা, যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে। আমাদের এই যে মাছে ভাতে বাঙালি, সেই মাছ প্রচুর পরিমাণে আমাদের দেশে আবার হবে।
একসময় এই নদীপথেই যোগাযোগের ব্যবস্থা ছিল। সামগ্রিক অর্থনীতিতে এই নদীপথ এখনও ভূমিকা রাখতে পারে। এই নদীপথ বা এই নদীগুলো দিয়ে, জলপথ দিয়ে আমাদের দেশ, আমরা যে রকম গার্মেন্ট শিল্প বলি বা অন্যান্য শিল্পে আমরা উন্নতি করেছি, আমাদের প্রাকৃতিক সম্পদ দিয়ে আমরা সে আরও বেশি উন্নত করতে পারতাম। আমরা বিভিন্ন রাস্তাঘাট এবং ব্রিজের জন্য হাজার কোটি টাকা আমরা খরচ করতেছি, অথচ আমাদের এই নদীপথ দিয়ে, যে জালের মতো বিস্তীর্ণ নদীপথ দিয়ে আমরা আরও সহজভাবে কম খরচে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাকে দেশের উন্নতির জন্য একটা মাপকাঠিতে পরিণত করতেছি আমরা। কিন্তু কেন হচ্ছে এগুলো? এগুলো হচ্ছে আমাদের অসচেতনতা। বিদেশে উন্নত শহর করার জন্য তারা হাজার কোটি খরচ করে লেক তৈরি করে, নদী তৈরি করে, কৃত্রিম নদী তৈরি করে। কিন্তু আমাদের দেশের এই নদীগুলো শুধু দেশের এক প্রান্ত দিয়ে নয়, এগুলো এত সুন্দর করে প্রকৃতির ডিজাইন করা অবস্থায় আছে, কিন্তু আমাদের অবহেলার কারণে আমরা সেই নদী পথের আমরা হারিয়ে ফেলতে বসেছি। আসুন আমরা দেশের সাধারণ জনগণ, শিল্প প্রতিষ্ঠানের মালিক, পরিবেশবিদ সবাই এক হয়ে পরিবেশ ও প্রকৃতিকে বাঁচাতে একসাথে কাজ করি।